আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, যে বিষয়টা নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই, যদিও আপনি সব বিষয় নিয়েই বেশ স্বাচ্ছন্দ্যে সাবলীল ভঙ্গিতেই বলেন, আলোচনা করেন, কিন্তু নদী বিষয়ে আপনার একটা বিশেষ, আমি মনে করি, দক্ষতা আছে কিনা জানি না, অতৃপ্তি আছে। অতৃপ্তি বলছি এই কারণে যে আপনি এই দায়িত্বে গিয়েছিলেন, যাওয়ার পর কাজ শেষ করতে পারেননি, তার আগে আপনাকে ওখান থেকে বলবো বের করে দেওয়া হয়েছে। তো আমার ধারণা যে আপনি এই বিষয়টা নিয়ে আপনার কিছু আলোচনা হয়তো এখন করার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই কারণে যে আমাদের সরকার প্রধান উনি নিজেই খাল নিয়ে বেশ চিন্তা করছেন। ওনার যে কয়টা ঘোষিত কর্মসূচি ছিল দায়িত্ব নেওয়ার শুরুতেই এবং আগেও, তার মধ্যে একটা ছিল খাল খনন। আমরা খাল খনন কর্মসূচির উদ্বোধন দেখলাম এবং এটা নিয়ে নানা ধরনের কথা এর মধ্যে হচ্ছে। অনেকে বলছেন যে ওনার মধ্যে অনেকে ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছায়া দেখছেন। আবার অনেকে বলছেন জিয়াউর রহমান সাহেব যখন এটা করেছিলেন তখন সে যে বাস্তবতা ছিল, এখন তো আর সেই বাস্তবতা নাই। কাজেই এই সময় এটা করাটা কি কেবলমাত্র স্টান্টবাজি, নাকি আসলে এর কোন রকম উপকারিতা হতে পারে? আমি যদি আরেকটু ডিপে যেতে চাই, সেক্ষেত্রে আমি বলবো, আপনার কাছ থেকে আমি হয়তো এটাও জানতে চাইবো যে খাল খনন করলে কিভাবে করলে কি হতে পারে, অথবা যেভাবে হচ্ছে এটা ঠিক কিনা। তো এই সবগুলি প্রশ্ন একবারে করলাম, আপনি একটা একটা করে অল্প অল্প করে জবাব দেন, তাহলে সেখান থেকে হয়তো আমি আবার একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারবো। এটা একটা বড় ধরনের উদ্যোগ। 20,000 কিলোমিটার খাল খনন, পুনর্খনন একটা বিশাল একটা কর্মযজ্ঞ। অ্যাকচুয়ালি যে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি নিয়েছিলেন আজ থেকে 47 বছর আগে, তারই একটা ধারাবাহিকতা হিসেবে আমি এটাকে দেখি। জিয়াউর রহমান সাহেব এই 1976-এর নভেম্বরে আপনার উলসি এবং যদুনাথপুরের এই দুটো জায়গার মাঝে যে বেতনা নদী, ওই বেতনা নদী খননের মাধ্যমেই কিন্তু এই কাজটা শুরু হয়। আমরা তখন স্টুডেন্ট, আমরা মনে আছে যে উনি একটা বক্তৃতায় উলসি যদুনাথপুরের অনেকবার উল্লেখ করেছিলেন। কেউ কেউ বলেন 19 বার উনি এই জায়গাটার কথা উল্লেখ করেছিলেন। এবং জিয়াউর রহমানের সেই খাল খনন যে কর্মসূচি কিন্তু এখনো লোকজন মনে করে। তবে প্রেক্ষিত ভিন্ন হয়ে গেছে। সেই সময় যেটা ছিল এখন কিন্তু সেই অবস্থা নাই। সেই সময় নদীতে, খালে নদীতে এত বেশি দূষণ ছিল না, দখল ছিল না। আর একটা বিষয় ছিল কি, 74-এ যে একটা দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশে, তখন খাদ্যের বিশেষ সংকট ছিল। তো ওনার উদ্দেশ্যই ছিল যে খাদ্য উৎপাদন কিভাবে আহ, বাড়ানো যায়, তার জন্য সেচের পানি দরকার। সেচের পানির নিশ্চয়তার জন্য সংস্থান করার জন্যই কিন্তু মূলত খাল খননের ছিল, মানে উদ্যোগটা নেওয়া হয়। সাথে সাথে মৎস্য চাষও হয়েছে, অটোমেটিক্যালি মৎস্য চাষও হয়েছে। কিন্তু এখন যেটা উদ্যোগটা নেওয়া হয়েছে, এখন আপনার খাল তো আর নতুন করে খনন করা দরকার নেই, কারণ খাল কিন্তু অনেক আগে থেকে ছিল। মোগল আমলে খাল ছিল, পাকিস্তান আমলে খাল ছিল, প্রাকৃতিক খাল ছিল, অনেক খাল কাটা কাটা হয়েছে। জিয়াউর রহমান অনেক খাল কেটেছেন, সঠিক হিসাব পাওয়া যায় না। তবে 2200 কিলোমিটার নতুন খাল কেটেছেন। আবার বাকি প্রায় 5-6 হাজার, টোটাল 6,000 কিলোমিটার পুনর্খনন করা হয়েছে। টোটাল 6,000 খাল পুনর্খনন মানে সংস্কার করা হয়েছে। খাল সাধারণত বাংলাদেশে যেটা হয় যে আপনার পলি পড়ে, তো অব্যবস্থাপনা, পলি পড়লে কিন্তু খাল আপনার বন্ধ আচ্ছা, হয়ে আমি যায়, বিশেষ করে। আপনাকে একটু থামাই, একটু জায়গা আমি একটু বুঝতে চাচ্ছি যে আমরা তো আসলে শৈশব থেকে এই যে খাল বিল নদী নালা এগুলি দেখে দেখে অভ্যস্ত। আসলে খালের প্রয়োজনীয়তাটা কেন? খালে কি হয়? খাল থাকলে কি লাভ হয়, না থাকলে কি লস হয়, আগে কি লাভ হতো অথবা এখন কি লাভ হওয়ার সম্ভাবনা আছে? একটা খাল, খাল থেকে আমি কি লাভ পেতে পারি এই মুহূর্তে? প্রথমত আপনার খালের মাধ্যমে
পানি গ্রামের ভিতরে আসে এবং যখন গ্রামে বা কোনো জায়গায় বেশি পানি হয়ে যায় খালের মাধ্যমেই কিন্তু সেই পানিটা নিষ্কাশিত হয়, যেটা নদীতে চলে যায়। অর্থাৎ জলাবদ্ধতা, খাল না থাকলে প্রচুর জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা থাকে। খাল হচ্ছে একটা ড্রেনেজ ব্যবস্থা, গ্রামীণ একটা ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে এই খালগুলি। খাল বন্ধ হয়ে গেলে আপনার ব্যাপকভাবে জলাবদ্ধতা হবে, আপনার ফসল ঠিক মতো চাষ করতে আপনি বুনতে পারবেন না এই জন্য। সুতরাং খাল এটা একটা ইকোসিস্টেমের অংশ। তবে অনেকেই ভাবে কি খাল মনে হয় একটা আলাদা জিনিস। নো, খাল নদীরই অংশ, নদীরই একটা পার্ট। কারণ খাল তো নদীর সাথে সংযুক্ত হয়। এই যে শাহপাড়া খাল, যেটা প্রাইম মিনিস্টার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উদ্বোধন করলেন, এটা কিন্তু দুইটা নদীকে সংযোগ করে, ঢেপা নদী আর পুনর্ভবা। ঢেপা নদী থেকে পানিটা এসে পুনর্ভবার দিকে যায়, ওইখানে স্লোপ আছে। এখন এই যে যায়, এখন তো যেতে পারে না, এখন খাল সেখানে বন্ধ হয়ে গেছে, মানে মানে এ হয়ে গেছে, কি বলে যে শিল্টেড হয়ে গেছে, পলি পড়ে গেছে জায়গায় জায়গায়, বন্ধ হয়ে গেছে। এখন সেটাকে যদি চালু করা যায় তাহলে বর্ষাকালে ঢেপা নদী থেকে পানি এখানে আসবে, প্রবাহিত হবে, এবং পানি আপনি রেগুলেটরের মাধ্যমে ধরে রাখবেন। সেই পানিতে আপনি হাঁস চাষ করতে পারবেন, মাছ চাষ করতে পারবেন, ইরিগেশন করতে পারবেন। আপনি জানেন যে গবাদি পশু পালন করতে হলে কিন্তু আপনার নদ নদী খালের দরকার আছে। গবাদি পশুর যে গোসল করাইতে হয় টাইম টু টাইম, এগুলি নদী ছাড়া, খাল ছাড়া হয় না। তাই পানি, এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিনিয়তই আমরা দেখতেছি, খবর পাই যে পানির যে গ্রাউন্ড ওয়াটার লেভেল, এটা নিচে চলে যাচ্ছে। অর্থাৎ সেচ করতে যে এরা কিন্তু ডিপ টিউবওয়েল অনেক সময় পানি পাচ্ছে না, শ্যালোতেও পাচ্ছে না। এখন এটার কারণ হচ্ছে যে রিচার্জ হয় না। আপনি যদি খালে পানি রাখেন, সে পানি থেকে সিপেজ হয়ে রিচার্জ হবে। অর্থাৎ আপনার একটা ভালো একটা দিকে যাচ্ছেন যদি এই খালগুলিকে ঠিক মতো সংস্কার করা যায়। অর্থাৎ আপনার এইখানে যে ঠিক মতো গভীরতা হইলো, এর যে দুই পাশে ব্যাংকটা, দুই পাশের যে এমব্যাঙ্কমেন্ট, যে বাঁধটা, সে বাঁধটা যেন ঠিক মতো হয় 1:15, অর্থাৎ নিচে যতটা আছে তার থেকে উপরে একটু কম হবে, যাতে ভেঙে না যায়। এই জিনিসগুলি কিন্তু ইম্পর্টেন্ট। এবং সেখানে আপনি গাছ লাগাতে পারেন, ব্যাপকভাবে আপনি গাছ লাগাতে পারেন। আপনি ধরেন 60-70 হাজার কিলোমিটার আছে নদী এবং খালের পার অ্যাকচুয়ালি। সেখানে যদি আপনি গাছ লাগান, এই যে 5 কোটি 25 কোটি গাছ, তার একটা বিরাট অংশ এইসব জায়গায় আপনি লাগাতে পারতেছেন। জি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নদীর সঙ্গে খালের একটা সম্পর্ক আছে। নদী হ্যাঁ, থেকে একেবারে পানিটাকে খালের মধ্যে আনা হবে, অথবা আসে, জলাবদ্ধতার দেখা যায় সময় আসে। খাল দিয়ে পানিটাকে নদীতে পাঠানো হবে। এবং সেচের জন্য খালটা প্রয়োজনীয় হতে পারে। যেমন শুকনো মৌসুমে যখন নদী শুকিয়ে যায়, তখন হয়তো খালের মুখটাকে বন্ধ করে দিয়ে ওই খালের পানিটা দিয়ে সেচের কাজও করা যেতে পারে। এই তো? Right. তো হ্যাঁ, এটা এটা তো, জি বলেন। না, এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, খালগুলি সাধারণত ছোট মাঝারি নদীর সাথেই সংযুক্ত, নদীরই মানে সংযোগ করে। এই জায়গায় এইসব ছোট মাঝারি নদীগুলিও কিন্তু মৃতপ্রায় হয়ে যাচ্ছে। প্রথমত ভারত থেকে, উজান থেকে পানির পরিমাণ গ্রীষ্মকালে অনেক কমায় দেয়, যার ফলে সব নদীগুলি কিন্তু আমাদের মৃতপ্রায় হয়ে যাচ্ছে। সেই জন্য নদীর দিকেও কিন্তু জোর দিতে হবে, সেখানেও খননের ব্যবস্থা করতে হবে, সেখানেও রিজার্ভয়ারের মতো করতে হবে আমাদেরকে। যদি পানিতে স্বয়ংসম্পূর্ণ হতে হয়, আমাদের কিন্তু ওই একটা গ্র্যান্ড প্ল্যানের দিকে যেতে হবে। ভারতের সাথে আপনার সম্পর্ক আছে ভালো, কিন্তু ভারত তো আপনাকে পানি ঠিক মতো দেয় না। এবং পানির ব্যাপারে, নদীর ব্যাপারে ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। এই 54 বছরে আপনি কেবলমাত্র একটা চুক্তি করতে পারছেন, গঙ্গা চুক্তি। সেই গঙ্গা চুক্তি কিন্তু এক্সপায়ার করে যাবে এই 26 সনের ডিসেম্বর মাসে। এখন পর্যন্ত ওই গঙ্গা চুক্তি নবায়নের জন্য যেসব ধাপ নেওয়া দরকার ছিল, বাংলাদেশ চেষ্টা করেছে, কিন্তু ভারত সেখানে আগায়নি। অর্থাৎ আমাদের ডিসেম্বর মাসের পরে চুক্তি নাও থাকতে পারে, সেই মানে ক্ষেত্রে গঙ্গা আমাদের চুক্তি মানে কি? ফারাক্কা চুক্তি? ফারাক্কা চুক্তি, এটাকে গঙ্গা চুক্তি আর কি বলা হয়। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে এখন যদি নদীই না থাকে, যদি নদী সব মরে যায়, তাহলে খাল করে আমার লাভটা কি হবে? খরচের ছাড়া, তাহলে খরচ ছাড়া কিছু নাই, নাকি বৃষ্টির পানিও সেই খালে জন্যই তো থাকবে? সেই জন্যই তো আমি সবসময় বলে আসছি, খাল খনন প্রক্রিয়ায় সেখানে নদীরও দিকে জোর দিতে হবে, সেখানে নদীর দিকেও জোর দিতে হবে। আমাদের একটা সুবিধা আছে, অসুবিধা হচ্ছে যে গ্রীষ্মকালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়কালটাতে উজান থেকে, অর্থাৎ ভারত থেকে
খুব কম পানি আসে, আবার বর্ষাকালে আপনার অনেক পানি আসে। অর্থাৎ যদি 10 ভাগের 1 ভাগ পানি আসে গ্রীষ্মকালে, তো বর্ষাকালে প্রচুর পানি আসে। এই পানি ভারত কিন্তু আটকে রাখতে পারে না, পারা তার কোনোভাবেই সম্ভব না। তিস্তা দিয়ে আসে, ব্রহ্মপুত্র দিয়ে আসে, আপনার গঙ্গা দিয়ে আসে, আর ছোট ছোট নদী দিয়ে তো আসেই। আমরা যদি বর্ষাকালে এই পানির রিজার্ভারের মাধ্যমে ধরে রাখতে পারি, যেমন যে গঙ্গা চুক্তিটার, গঙ্গা ব্যারেজের যে একটা পরিকল্পনা হয়েছিল, একটা বিউটিফুল, একটা খুবই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল, কিন্তু সেইভাবে ডিজাইন করা হয়েছিল। আমি তাদের 2 একজন ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করেছি, আজকেও আলাপ করছি। সেইখানে ছিল কি, আপনার 10-15 ফিট উঁচু 2 পাশে ব্যাংকপেট করা হবে, এবং পানি যে আসবে সেই পানি উচ্চতা অনেক উচ্চতায় থাকবে আর কি, ওই 10-15 মিটার ফিট উচ্চতায় থাকবে। সেই পানিটাকে আপনার গ্রীষ্মকালে আপনার ওই দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে যে নদীগুলি আছে, নদীগুলির মধ্যে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দিলে হবে ওই নদীগুলি আবার তার সেই মৃতপ্রায় নদীগুলি আবার জীবন ফিরে পাবে। স্যালানিটির যে ভিতরের দিকে অনেক স্যালাইন হয়ে যাচ্ছে, সেই স্যালানিটিটা থাকবে না, কমে যাবে। এইভাবে এই প্ল্যানটা করা হয়েছে, এবং তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। কিন্তু আনফর্চুনেটলি ভারত সেটাকে অনেক বাধা দিছে। ভারত বলছে যে এটা যদি তোমরা করো, তাহলে এই পানি পিছু আমাদের ফারাক্কার এদিক দিয়ে এসে ই করে ফেলবে, ফ্লাডেড করে ফেলবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ প্রপোজাল দিছিল যে ভিতরে 62 কিলোমিটার জায়গা, এই এমব্যাঙ্কমেন্ট আমরা নিজেদের খরচে করে দেব। থিঙ্ক অ্যাবাউট ইট। হুম আমরা হুম নিজেদের খরচে ভারতের এই মালদা ফারাক্কা ওই গঙ্গার আমরা করে দেবো, যাতে যে পানিটা বাড়বে তোমাদের সাইডে ব্যাকফ্লোতে, সেটা হুম। তোমাদের জন্য ক্ষতি হবে না। এবং আমাদের এই রাজশাহীতে করার কথা ছিল, সেটাকে নিয়ে আরো ডাউন স্ট্রিমে আপনার পাংশা, রাজবাড়ির পাংশাতে করা হয়েছে। তবুও ভারত অ্যালাউ করে নাই, মানে বাধা সৃষ্টি করছে। শেখ হাসিনাকে বলছে, শেখ হাসিনা বলছে কি ডিজাইন ফ্ল আছে, ডিজাইনের গন্ডগোল আছে। ডিজাইনে কোনো গন্ডগোল নেই। আমি অনেকবার বলছি যে এই প্রজেক্টটা চালু করা দরকার ছিল এই কেয়ারটেকার, এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, কিন্তু এটা করে নাই। যে ভারত ক্ষিপ্ত হবে, ভারত ক্ষিপ্ত হবে বলে কিন্তু আপনি গঙ্গা এই ব্যারেজ তৈরির কোন রকমের উদ্যোগ নেওয়া হয় নাই। আমি আশা করবো যে বর্তমানের যে সরকার আছেন, তারা এই গঙ্গা ব্যারেজকে প্রায়োরিটি ভিত্তিকে, দরকার হইলে নিজেদের টাকায় আমরা কাজ শুরু করে দিতে পারি। তো কয়েক বছর লাগবে করতে, কিন্তু আমরা পানির ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। যেমন জিয়াউর রহমান যে খাল কাটার যে প্রোগ্রামটা নিয়েছিলেন, সেটা ছিল কি খাদ্যে উৎপাদন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। সেই জন্য কিন্তু বলা হয় খাল কাটার প্রোগ্রামের সাথে যে স্বনির্ভর, স্বনির্ভর, এই স্বনির্ভর একটা কনসেপ্ট ডেভেলপ হয়েছিল। এখন আমি মনে করি কি, আমাদের পানির ব্যাপারে স্বনির্ভর হতে হবে। সেইভাবেই আমাদের গ্র্যান্ড প্ল্যান নিতে হবে। এই যে গঙ্গা ব্যারেজ এবং তিস্তা, তিস্তাটাও নতুন ভাবে চিন্তা করে আমাদের ব্যারেজেরই করতে হবে। এবং ছোট ছোট নদীগুলি বর্ষাকালে যে পানি আসে, বর্ষাকালে যে পানি আসে, সেই পানি ধরে রাখার, এই যে ধরেন এই যে খালগুলি, কিন্তু খালের থেকেও বড় যে সব নদীগুলি আছে, সেই নদীগুলো এমব্যাঙ্কমেন্ট করে আপনি সেখানে রাবার ড্যাম বলেন, কিংবা আপনি সেখানে রেগুলেটর বলেন, দিয়ে পানিকে আপনি ধরে রাখবেন। গ্রীষ্মকালে আপনি পানিটা ছাড়বেন। অর্থাৎ ব্রিজিং লোন দেয় না, ব্রিজিং লোনের মতো। কারণ কি, ভারতের এখানে একটা সমস্যা হচ্ছে, তারা যত চেষ্টা করুক, তারা কিন্তু বর্ষাকালে সব পানি পানি ধরে রাখতে পারবে না, তাহলে তাদের ফ্লাডেড হয়ে যাবে। কিন্তু ভারত কি তাহলে করে, জি জি আপনি বলেন ভারত কি করে। ভারত যেটা করে, বর্ষাকালে বেশি পানি ছাড়ে, কারণ অনেক ড্যাম তৈরি করছে তারা। সেই ড্যামের থেকে পানি ছেড়ে দেয় বৃষ্টি হলে। ভারত পানিকে, নদীর পানিকে আপনার জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করতেছে বাংলাদেশের বিরুদ্ধে। আমাদের এই ধারণাটা আসা দরকার। জি আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে তারেক রহমান সাহেব যিনি যে খালটা কাটার যে উদ্যোগটা নিয়েছেন, এবং এটা তো একটা যে উদ্বোধন করেছেন, এখন তো এটা চলতে থাকবে। তো এখন ওনার যে পরিকল্পনাটা, আপনি কি মনে হয় যে এই পরিকল্পনা বাস্তবায়নটা এই মুহূর্তে বাস্তবসম্মত হবে? এখন এখানে তো যে কোনো কাজের একটা পরিকল্পনা থাকে, যে একটা সেন্ট্রাল পরিকল্পনা থাকে, এবং প্রত্যেকটা খালের জন্য বা একটা রিজিয়নের জন্য বা একটা নদীর অববাহিকার জন্য যে পরিকল্পনা থাকে, সেই সব পরিকল্পনা কিন্তু পাবলিক ডোমেইনে নাই, কারোর কাছে ওইগুলি নাই। এখন ধারণা করি পরিকল্পনা আছে, কিন্তু আমি মনে করি কি যে এই পরিকল্পনাটাকে আরো একটু রিফাইন করা দরকার অ্যাজ উই গো।
রিফাইন করা মানে কি হুম, নদীগুলিকেও এর সাথে সম্পৃক্ত করা দরকার, নদীগুলিকে প্রবহমান করা দরকার। নদীগুলির ভিতরে যে আপনার তাকে ইউজফুল করতে হলে প্রথমেই করতে হবে কি, যেসব নদীতে কচুরি পানাতে আটকে গেছে কচুরি পানা ক্লিয়ার করে ফেলবে। এটা অল্প খরচের কাজ, স্বেচ্ছাশ্রমের কাজ, এই বেশি খরচ নাই। তাহলে হবে যে নদীগুলির আপনার এই মানে ইউজফুলনেস বাড়বে, সেখানে নৌযান চলবে। আর একটা বিষয় হচ্ছে কচুরিপানা কিন্তু পানিকে শুকিয়ে ফেলে। নর্মাল যে এভাপোরেশন হয় সেই এভাপোরেশনের তুলনায় কচুরিপানা জায়গায় আপনার 4 টাইমস পর্যন্ত আপনার পানি এভাপোরেটেড হয়ে শুকিয়ে যায়। এসে সেই জি জন্য জি কচুরিপানাকেও এটার সাথে যুক্ত করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে নগরের যে খালগুলি আছে, নগর বা নগরের আশেপাশে, ঢাকার আশেপাশে অনেক খাল আছে, ঢাকার ভিতরে অনেক খাল আছে। সেইসব খাল শুধু খনন করলেই হবে না, দখলমুক্ত করলেই হবে না, সে খালকে দূষণ মুক্ত করতে হবে। এবং আমাদের এই ওয়াটার সেক্টরে যেটা আমি দেখি যে বৃহত্তর ঢাকার ভিতরে 18টা নদী আছে। 18টা নদী আপনার ইকোলজিক্যালি ক্রিটিক্যাল অবস্থায় আছে, বলতে গেলে বলা যায় যে বায়োলজিক্যালি ডেড। এইখানে মাছ হয় না, এইখানে ব্যাঙ হয় না, সাপ হয় না, অন্যান্য যে শামুক, ঝিনুক, এমনকি যে নদীর পাড়ে আমরা যে ভুবন চিল দেখি সেসবও আমরা কিছু দেখি না। এই নদীর আশেপাশের ছেলেরা বা শিশুরা তারা কিন্তু সাঁতার জানে না, কারণ নদীতে তারা নামতে পারে না। এই এই যে একটা অবস্থা, এই নদীগুলি নিয়ে একটা আহ জাতীয়ভাবে চিন্তা করা দরকার যে আমরা এগুলো কিভাবে দূষণ মুক্ত করব। বুড়িগঙ্গাকে দখলমুক্ত করা গেছে, বিআইডব্লিউটি একটা ভালো কাজ করছে যে তারা ওই নদীর পাড় দিয়ে ওয়াক ওয়ে করে দেওয়ার ফলে ওইখানে থেমে গেছে দখলের। এটা এটা একটা উল্লেখযোগ্য কাজ করছে বিআইডব্লিউ। আমি সবসময় বলি যে এই ধরনের যদি করতো অন্যান্য জায়গায় তাহলেও এনক্রসমেন্টটা বন্ধ হতো, কিন্তু দূষণ তারা বন্ধ করতে পারে নাই। দূষণের জন্য আরো বেশি সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে। কারণ আপনার যে এই ঢাকার আশেপাশে যে ডাইং ইন্ডাস্ট্রিগুলি আছে, এই যে গার্মেন্টস এর 1000-এর মতো, এগুলি তো নদীর জন্য আপনার ক্যান্সার, মানে লিটারালি আমি মনে করি যে ক্যান্সার। হুম, 1 কেজি জিন্সকে ট্রিট করতে 1000 লিটার পানি লাগে, 1000 লিটার ওয়েস্ট ওয়াটার হয়। এই ওয়েস্ট ওয়াটার তারা বিভিন্ন ভাবে খাল দিয়ে নালা দিয়ে বা ক্ষেতের মধ্য দিয়ে এরা শেষ পর্যন্ত এই আপনার তুরাগ নদী, টঙ্গী খাল, তারপরে আপনার শীতলক্ষা, বালু নদী, এইসব জায়গায় কিন্তু আপনার করে দেয়, মানে ফেলে দেয়। আবার কেউ কেউ এখানে এইসব দূষিত পানি এই মানে বিষাক্ত পানি এরা আপনার গ্রাউন্ড ওয়াটার ইনজেক্ট করে দেয়। সেটা আরো বেশি ভয়ঙ্কর, কারণ গ্রাউন্ড ওয়াটার হুম, যখন আপনি ইনজেক্ট করতেছেন ওই বিষাক্ত পানি শত শত বছর থাকতে পারে, কারণ সেখানে কোনো সূর্যের আলো নাই, বাতাস নাই, কোনো রকমের বায়োলজিক্যাল বা কেমিক্যাল রিয়াকশন নাই, যার ফলে কেমিক্যাল রিয়াকশন থাকতে পারে মাইনর, কিন্তু বায়োলজিক্যাল কোনো রিয়াকশন নাই, যার ফলে ওই পানিগুলি দূষিত থাকে। এবং অর্থাৎ আপনি আগামী জেনারেশনকে আপনি বঞ্চিত করতেছেন, তাদের জন্য একটা বিষাক্ত ভবিষ্যৎ আপনি রেখে যাচ্ছেন। জি জি। তাহলে আমরা মোটামুটি এটা মানে ধরে নিতে পারি যে ডিটেল প্ল্যান আছে কি নাই আপনি হয়তো জানেন না, হয়তো আছে হয়তো নাই, কিন্তু এটুকু বুঝতে পারি যে যদি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর যে লক্ষ্য এবং যে ওনার যে পরিকল্পনা, যে খাল খননের যে পরিকল্পনা, এবং উনি যদি খালটা খনন করতে পারেন ঠিকঠাক মতো এবং যদি উদ্ধার করতে পারেন যেগুলো আপনি বললেন, তাহলে ওই যে প্রবাদ বাক্য যে খাল কেটে কুমির আনা, তাহলে কুমির আসছে না, ভালো কিছু আসবে, নাকি বলেন? না, এখানে কুমির আসবে না আপনার। এটা একটা ভালো উদ্যোগ, কারণ আপনার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এটা একটা বড় ধরনের উদ্যোগ অ্যাকচুয়ালি। যে জিয়া রহমান সাহেবের যে প্রোগ্রামে সেইখানে এই যে টাকা দেয়া হইতো, শ্রমের বিনিময়ে খাদ্য বা গম দেয়া হতো, গম দেওয়ার ফলে ওখানে এমপ্লয়মেন্ট জেনারেট হতো। এটাও চাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী যে যন্ত্রের পরিবর্তে মানুষকে বেশি ব্যবহার করা। একটা ভালো উদ্যোগ, যে অনেক বেকার আছে তারা কিছু টাকা পেলো। কিন্তু অনেক জায়গায় আছে যন্ত্র ছাড়া হবে না, যেখানে অলরেডি পানি আছে সেখানে তো হাতে কাটতে পারবে না, হাতে কাটা তো হুম, অনেকটা দুঃসাধ্য এবং এক্সপেন্সিভ। যন্ত্র ব্যবহার লাগবেই, তবে উদ্দেশ্যটাকে আরো বেশি রিফাইন করতে হবে। এখানে এই জলাধারটাকে মৎস্য চাষের জন্য ব্যবহার করতে হবে, হাঁস চাষের জন্য ব্যবহার করতে হবে, 2 পারে গাছ লাগাতে হবে, পানি ধরে রাখতে হবে, এবং ইরিগেশনের জন্য আশেপাশের খেতে ইরিগেশনের জন্য ব্যবহার করতে হবে। তার জন্য একটা প্ল্যান থাকবে। এবং আমি মনে করি কি যে খালকে কেন্দ্র করে আপনার কমিটি থাকবে, সেই কমিটি এটাকে তার ম্যানেজ মানে আপনি করবে। বলতে চাচ্ছেন যে একটা খালকে কেন্দ্র করে ওখানে একটা
কয়েকজন লোককে দিয়ে একটা কমিটি বানিয়ে দেওয়া যেতে পারে এবং সেই কমিটির মাধ্যমে সেখানে মাছের চাষ থেকে শুরু করে নানা ধরনের কাজ করা যেতে পারে। বর্ষায় যখন হ্যাঁ, প্রচুর পানি আসবে, পানিটাকে ধরে রেখে সেই কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি চলবে এবং আবার যখন শীতকাল হবে তখন সেই পানিটাকে সেচ হিসেবে ব্যবহার করা যাবে। এই তো বলতে রাইট যাচ্ছে। ছিল না কিন্তু এটাই। এবং সেক্ষেত্রে আবার স্বার্থের দ্বন্দ্ব হয়ে যাবে না তো? না, সেইখানেই তো আবার কথা আছে যে যার কোনো ভূমি নাই, বাংলাদেশের অর্ধেক লোকের কোনো ভূমিই নাই। কিন্তু এখনকার কৃষি কিন্তু শুধু ভূমি কেন্দ্রিক না। এখন কিন্তু অনেক ক্ষেত্রেই করা যায় যে হাঁস পালন করবে, সে যদি এইখানে 1 কিলোমিটার খাল পায়, একটা লোককে দেওয়া হয় 1 কিলোমিটার খাল, যদি সে লিজ নেয়, সে কিন্তু 1000 হাঁস পালন করতে পারে। 1000 হাঁসে কিন্তু প্রতি মাসে প্রতি মাসে কমপক্ষে 60-70 হাজার টাকা প্রফিট হয়। আগের মতো তো আর নেই যে শুধু খেতে ধান করলো, তারপরে ধান হলো, ধান করলো, পাট করলো। এখানে কৃষি অনেক ডাইভার্সিফাইড হয়ে গেছে। অনেক রকমের আপনি যেমন ধরেন এই খালের পাট দিয়ে যদি আপনার এই গাছ লাগানো হয়, এবং গাছ যদি আপনি শেয়ার ভিত্তিকে দেন যে তুমি গাছ লাগাবা, মেনটেন করবা, তোমার অর্ধেক, বা সরকারের অর্ধেক, হোয়াট এভার, এ ধরনের সোশ্যাল ফরেস্ট্রি তো প্রোগ্রাম আছে। এই জায়গায় আমার কাছে যেটা মনে হচ্ছে বিউটিফুল যে বিষয়টা হচ্ছে যে ইকোনমির সাথে ইকোলজির একটা সংযোগ ঘটানোর চেষ্টা হচ্ছে, এবং এই বিষয়টা ডাইরেক্টলি গ্রামের লোকরে, একেবারে প্রত্যন্ত গ্রামের লোকরে বেনিফিট, তারা বেনিফিটেড হবে। এবং নতুন নতুন যে কৃষি এবং নতুন নতুন যে উৎপাদন ব্যবস্থা, সেটার প্রসার ঘটানো যাবে। তবে এগুলি করতে হবে প্ল্যান্ড ওয়েতে, এগুলি হ্যাপাজার্ড ওয়েতে করলে হবে না। আপনি ধরেন কিছু কিছু প্রায়োরিটি জায়গা এগুলি করলেন, এগুলি মডেল হিসেবে রইলো। লোকে নিজেরাই তখন অনেক জায়গার যেসব খাল আছে, পতিত খাল, পাবলিকের নিজেরাই সেচের সময় কেটে এই ধরনের একটা প্রোডাক্টিভ ইউনিটে পরিণত করতে পারবে। এটা একটা ভালো উদ্যোগ, আমি একে ওয়েলকাম করি। তবে ইট ইজ টু আর্লি যে কত দূর কারণ কি কয়েকদিন মাত্র হয়েছে। জি, এটা দেখা যাক কিভাবে আগায়। তবে আশা করি এটা জি, ভালো। এই আই ওয়েলকাম ইট। জি, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে খাল খনন নিয়ে আমাদের পানি ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এসব নিয়ে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বিশ্লেষণ। আগামীতে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।